হ্যালো, আমি ডক্টর পারভেজ আলম বলছি নিউ জার্সি থেকে। আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন। এটা আমাদের স্বাস্থ্য আলাপের পর্ব 24। এটাতে আমি ডায়েট নিয়ে কথা বলবো। ডায়েটের বাংলা প্রতিশব্দ বলা যায় খাদ্য। আমরা 24 ঘন্টায় যা কিছু আহার করছি, মানে খাচ্ছি বা পান করছি, এগুলোর সমষ্টিগতভাবে বলা যায় এটা ডায়েট। ডায়েট নিয়ে কেন আলোচনা করছি? বিকজ ডায়েটটা মোটামুটি কিন্তু আমাদের মনে হয় আজকালকার যুগে যে অসুখ বিসুখ আমাদের হচ্ছে, এটার কিন্তু অধিকাংশ কারণই কিন্তু ডায়েট এবং লাইফস্টাইল। সেজন্য আমি ডায়েটটাকে নিয়ে কিছু বলার চিন্তা করেছি। ডায়েট অনেক রকমই আছে, তবে আজকে আমাদের মেন বিষয়বস্তু হবে কিটোজেনিক ডায়েট বা কিটো ডায়েট বলে যেটা আছে সেটা নিয়ে কথা বলবো। এখন ডায়েট বলতে কিন্তু খাদ্য এখন আমরা বাঙালি তো খাদ্যরসিক, খাদ্যপ্রিয়, খুবই ভোজন করতে পছন্দ করি। সুতরাং আমাদের কিন্তু এটা কন্ট্রোল করতে হবে আর কি। আমরা ইমোশনাল হয়ে পড়ি খাবারের ব্যাপার। তখন আমাদের তো মোটামুটি আমি মনে করি যে বাঙালির আমরা খাওয়ার ব্যাপারে বেশি অ্যাটেন্টিভ, এবং এই খাওয়ার মধ্যেই আমরা সুখ খুঁজি। দুঃখেও খাই, সুখেও খাই, সব জায়গায় অনুষ্ঠান খাওয়াটাই আমাদের মেন। তো যাই হোক, খাওয়া ভালো জিনিস আমরা খাই কিন্তু দুই কারণে, শরীরের কারণে খাই, আবার মনের কারণে খাই। শরীরে বেঁচে থাকার জন্য খুব একটা খাওয়া লাগে না, অল্প হলেই চলে। কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে 21st সেঞ্চুরিতে আনফর্চুনেটলি আমরা খাচ্ছি কিন্তু আমাদের মনটাকে ঠিক করার জন্য, ভালো লাগানোর জন্য, প্লেজার ইটিং, একটা কিছু পার্টি হলো আমরা খেলাম। তো যাই হোক, সেসব কথা ছেড়ে আমরা যেটা বলি যে আমার কিন্তু পেশেন্টরা প্রচুরই জিজ্ঞেস করে যে আমি খাবো কি। তো 40 বছর, 50 বছর, 60 বছর বুড়ো হয়ে গেছে, কিন্তু তাও বলে খাবো কি। তো এটা একটু ঠাট্টাই আর কি করে পরে আমি ওদের সাথে সিরিয়াসলি আলাপ করি খাওয়ার কী হবে। কারণ আমরা কিন্তু আমার মনে হয় যেটা সবাই জানি আমরা কি খেতে হবে। আমরা যারা প্রাইমারি স্কুলে, সেকেন্ডারি স্কুলে, কলেজে বা পরে ইউনিভার্সিটিতে গেছি, এবং ইউনিভার্সিটি, প্রাইমারি আর সেকেন্ডারি স্কুলে গেলেই আমার মনে হয় জানা যায় যে স্কুলেও তো পড়ানো হয় খাবার দাবার ভালো কী জিনিস, স্বাস্থ্যকর খাবার, ব্যালেন্স ডায়েটটা কী জিনিস, এবং পরিমিত আহার করা উচিত। এসব ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি, কিন্তু কে শুনে কার কথা? আমরা খাবার খাবো। তো যাই হোক, সেজন্য এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু যে বেশি স্ট্রিক্ট না করাই ভালো খাওয়ার ব্যাপারে। আমার মনে হয় যে খাবারের ভাগটা কি, ওকে, ব্যালেন্স ডায়েট, হেলদি ডায়েট, আনহেলদি ডায়েট, এটা দুটো বললেই তো হতো। কিন্তু দেখা যাচ্ছে সেটা তো কাজ হচ্ছে না, মানুষজনরা শোনেও না এই কথা। সুতরাং বিদেশে ওয়েস্টার্ন কালচারে কতগুলো টার্ম বেরিয়েছে, খাবার বিভিন্ন রেজিম করেছে এরা, যেমন মেডিটেরেনিয়ান ডায়েট, কিটোজেনিক ডায়েট, ভেজিটেরিয়ান ডায়েট, ভিগান ডায়েট, প্যালিও ডায়েট। প্যালিও ডায়েট মানে প্রস্তর যুগে মানুষ যা খেত আর কি, সেটা প্যালিওলিথিক এজে প্যালিও ডায়েট। তারপরে আছে যে কখন খাবো আমি সারাদিনের মধ্যে 24 ঘন্টায়, সেটার উপর ডিপেন্ড করে ইন্টারমিটেন্ট ফাস্টিং। তো এই মেডিটেরেনিয়ান ডায়েট, কিটোজেনিক ডায়েট আর ইন্টারমিটেন্ট ফাস্টিং, এই তিনটাই খুব বেশি পপুলার মোটামুটি। তা আমি আজকের মেন বিষয়বস্তু হবে কিটোজেনিক ডায়েট। কিটো ডায়েট বলতে যেটা কী বোঝায়, আচ্ছা সেটা বলতে গেলে আমি প্রথমেই বলা উচিত আমার যে কিটো ডায়েট বলতে কী বোঝায়, কিটোজেনিক ডায়েট বলতে কী বোঝায়। কিটোজেনিক ডায়েট বলতে বোঝায় যে আমাদের শরীর নর্মালি স্বাভাবিক অবস্থায় এনার্জিটা পায় গ্লুকোজ থেকে, যেটা কার্বোহাইড্রেট ভেঙে সুগার হয়, সুগারতে পার্টিকুলারলি গ্লুকোজটা সেটাতে পায়। আর সুগার যদি কমে যায় কোনো কারণে আমাদের শরীরে, সেটা আমরা হয়তো খাচ্ছি না সেজন্য কমে যেতে পারে, বা আমাদের এক্সারসাইজ, মডারেট এক্সারসাইজ, বা আমরা ঘুমিয়ে আছি অনেক লম্বা, সেই সময় শরীর যদি সুগার কম পায় বা লেভেল কমে যায়, তখন শরীরে একটা মেকানিজম আছে, সেটা বিপাক ক্রিয়াকে চেঞ্জ করে, মেটাবলিক মানে স্টেটটাকে চেঞ্জ করে ফ্যাট বার্নিং শুরু করে দেয়। ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড আছে, ফ্যাটি অ্যাসিড ভেঙে কিটোনস, 3টা কিটোনস তৈরি হয়, 3টা কেমিক্যালস, এটা জ্বালানি হিসাবে ইউজ হয় তখন। তোমার শরীর তখন কিন্তু কিটোনটাকে ইউজ করে সুগারের পরে। তারপরেও যদি না থাকে, এমনি জাস্ট আউট অফ ইন্টারেস্ট আমি বলছি এটা, যে তারপরে প্রোটিনটা ভাঙা শুরু করে। তো প্রোটিনটা যেহেতু আমাদের শরীরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা খাবার, খুব দামি একটা খাবার, মানে অংশ আমাদের শরীরে, সেজন্য প্রোটিনটা সবচেয়ে শেষে ভাঙে। তবে ফ্যাটটা তো এমনি ফ্যাটি সেলসে জমা থাকি, সুতরাং ফ্যাটটা বার্নিংটা শুরু করে দেয় সুগার যখন কমে যায়। তো এই কিটোজেনিক ডায়েটটা কিন্তু এই 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 তথ্য বা এই সত্যটাকে কাজে লাগিয়ে কিটোজেনিক ডায়েটের আবিষ্কার হয়েছে, যে আমরা ফ্যাট বার্নিং শুরু করে দেবো এবং সুগারটাকে কমিয়ে দেবো। কারণ শরীরের উপরে কিন্তু বেশি সুগারের একটা ক্ষতিকর প্রভাব থাকে, এবং বেশি ফ্যাটেরও একটা মানে ফ্যাটটা স্টোর হিসাবে থাকে। তো আমরা স্টোরটাকে মোবিলাইজ করবে যদি আপনি সুগার কমিয়ে দেন, কারণ এনার্জি পাবে কোথায় শরীরে, তখন ফ্যাট বার্নিং শুরু হয়ে যাবে। তো এই ফ্যাট বার্নিং কেউ যদি কিটোজেনিক ডায়েটের উপরে থাকে আর কি, যে ফ্যাটটা স্ট্রিক্টলি খুব বেশি করে খাচ্ছে এবং শর্করা প্রায় খায় না, দেখা যায় 12 ঘন্টা থেকে শুরু হয়ে যায় ওই কিটোটিক প্রসেসটা, যেটা যে কিটোন ফর্মেশনটা, আর 72 ঘন্টা পর্যন্ত, 72 ঘন্টার মধ্যে মোটামুটি ফুল কিটোটিক স্টেটে বডি চলে যায়,
মানে ওই কিটোন বডিজগুলো তৈরি হওয়া শুরু করে এবং ফ্যাট বার্নিং শুরু হয়ে যায়। এটা মোটামুটি একটা আন্দাজ আর কি। আর সাধারণত ডাক্তাররা বা আমরা মেডিকেল সায়েন্টিস্টরা তারা বুঝবে কীভাবে আপনার শরীরে সেই কিটোন বডিটা তৈরি হয়েছে না, বা আপনি কিটোজেনিক ডায়েটটা কমপ্লায়েন্ট বা এটা কাজ করছে। তিনভাবে বোঝা যায়। একটা হলো শ্বাস প্রশ্বাসে কিটোনটাকে টেস্ট করা যায়, সেটা বোঝা যায় যে আচ্ছা কিটোসিসটা আপনার শরীরে হচ্ছে আর কি, যে আপনি এই প্রসেসটা শুরু হয়ে যাচ্ছে। বা ইউরিনেও কিটোন বডি টেস্ট করে সেটা জানা যায়। তবে সবচেয়ে অ্যাকিউরেট হলো গিয়ে ব্লাডে কিটোন বডি টেস্ট করে জানা যায় যে আপনার কিটোটিক স্টেটটা আপনি পৌঁছেছেন কি না। তো এই কিটোসিস সম্বন্ধে একটু কিছু আমি মেডিকেল কথাই বলে ফেললাম, আর ভিত্তিটা বললাম। আর কিটোজেনিক ডায়েটে আরেকটা সুবিধা যে আপনার সুগারটা খুব কমিয়ে দিচ্ছে, সুতরাং আপনার ব্লাড সুগার লেভেলটা কমে যাচ্ছে, কমে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা আজকালকার যুগের অনেক অসুখেরই মূল কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। সুগার কমে গেলে পারসিস্টেন্ট যদি ওরকম থাকে তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমে যায়, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমে গেলে সেটার কারণে যে অসুখগুলো হতো সেগুলো ডিজিজ কমে যাবে। এটা একটা মেকানিজম। আরেকটা 3 নম্বর মেকানিজম হলো যে অ্যাপেটাইট, আপনার ক্ষুধার রুচিটা কমে যায়। ফ্যাটি ফুড যদি আপনি বেশি খান তাহলে রুচি কমে যাবে, রুচি কমলে অ্যাজ এ হোল খাবেন কম। তো এইসব প্রক্রিয়ায় আপনার ওজন লস হবে, ওয়েট লস হবে। তো আমাদের তো মুখ্য বিষয় আজকে যে ওয়েট লস, যেটা আমরা সেটাতে বেশি ইন্টারেস্টেড, তাই না? ওয়েট লস কীভাবে করা যায়, কিটোজেনিক ডায়েট দিয়ে যদি করা যেত ভালো। তো আমি মনে করি যে আমাদের আসলে ইনিশিয়ালি আমরা ডায়েট যেহেতু ইমোশনালি উল্টাপাল্টা খেয়ে ফেলি বা বেশি খেয়ে ফেলি, আমি সেটাকে কমানোর জন্য এবার কিটোজেনিক ডায়েট এসছে আপনাকে ট্রিটমেন্ট করার জন্য। সবচেয়ে ভালো হতো যে আপনি যদি বিগিনিংয়ে খাওয়া দাওয়া একটু ঠিক মতো করেন এবং মোটিভেটেড হয়ে শরীরচর্চা করেন, তখন আপনার কোনো ধরনের ডায়েটই দরকার নেই। আমি মনে করি যে আমরা সবাই জানি যে কোন ডায়েটটা ভালো, কোন ডায়েটটা খারাপ। এটা আমাদের স্ট্রেসের কারণে মডার্ন যুগে আমার মনে হয় 21st সেঞ্চুরিতে স্ট্রেসের সোর্স কিন্তু এখন অনেক বেড়েছে, আগে তেমন ছিল না। আগে ফ্যামিলি খুব একটা একসাথে থাকতো, বাজার করতো, রান্না করতো, খেত, একটু হাঁটাচলা করতো। এখন তো রাস্তাঘাটের অবস্থাও খারাপ, অ্যাপার্টমেন্ট বিল্ডিং, ওপেন স্পেস নাই, বাচ্চারা হাঁটাচলা করতে পারে না, ফ্রেশ অক্সিজেনও পাওয়া যায় না। আর আগে একসময় ছিল যে ফ্যামিলি সবাই বসে সব মিলে অনেকে রান্না করতো, এখন তো রান্না করার প্রথাও চলে যাচ্ছে, বাইরে থেকে সব খাওয়া আমরা আনিয়ে খাচ্ছি, ফাস্ট ফুড খাচ্ছি। আর রান্না টান্না করাও প্রায় ছেড়ে যাচ্ছে, কিচেনে যত গর্জিয়াস হচ্ছে রান্না কমে যাচ্ছে। বিদেশে কমপক্ষে একটা দিকে ফ্রিজ এত বড়, খাওয়া বেশি, ক্ষতি হচ্ছে। রান্নাঘর কি সুন্দর সাজানো, কিন্তু রান্না নাই, রান্না কেউ করতে ইন্টারেস্ট নেই, কারণ সবাই ব্যস্ত। আগে তো মেয়েরা তেমন কাজ করতো না, এখন তো বাংলাদেশেও মেয়েরা বেশি কাজ করছে। একসময় ছিল আমরা মনে করতাম যে মেয়েরা রান্না করবে, আমরা খাবো আর খুদ ধরবো যে লবণ কম, তেল কম, এসব। তো সে যুগ হয়েছে বাসি আর কি। তো যাই হোক, যে ফেরত আসা যায় কথাতে, আমরা মনে হয় যে স্ট্রেসটা, যেটা কাজে কর্মে স্ট্রেস, রাস্তাঘাটে স্ট্রেস, বাসায় স্ট্রেস, বন্ধুবান্ধবের মহলে স্ট্রেস, সোশ্যাল মিডিয়াতে স্ট্রেসের সোর্স এত বেশি বেড়েছে। আমি মনে করি স্ট্রেসটা আমাদেরকে ঠিক ভালো খাবার থেকে দূরে রেখেছে। আবার নাইট শিফট ওয়ার্কে অনেক রাত্রেবেলা আগে কাজ হতো না, তেমন এখন তো অনেক নাইট শিফট ওয়ার্কে বিদেশে বিশেষ করে দেখি রাত্রেবেলা কাজ করে। সুতরাং খাওয়া দাওয়ার প্যাটার্নটা, সাইকেলটা পুরো উল্টোপাল্টা হয়ে গেছে আর কি। তো এখন কিটোজেনিক ডায়েটে ফেরত আসি। কিটোজেনিক ডায়েট তো বললাম যে কী জিনিস, এখন এটাতে খাবেন কি, কিটোজেনিক খাবারে কী কী খাবার আছে। এখানে তো মোটামুটি 70 to 90% ক্যালোরি আসবে ফ্যাট থেকে। নর্মালি কিন্তু ফ্যাট থেকে আসার কথা ছিল 20 to 35% ম্যাক্সিমাম, কিন্তু কিটোজেনিক ডায়েটে 70 to 90%। কার্বোহাইড্রেট আমরা নর্মালি 45 to 65% খাই নর্মাল স্বাভাবিক খাওয়ার মধ্যে, কিন্তু আমাদের কার্বোহাইড্রেট বেশি, শর্করা বেশি। পৃথিবীতে কিন্তু শর্করা খাদ্যই সবচেয়ে বেশি অ্যাভেলেবল আর কি, এবং সেই জন্য গ্লুকোজটাই সবচেয়ে কমনেস্ট আমাদের বডিতে, ওইভাবে মেকানিজম হয়ে গেছে যে ইউজ করে। তো এখন এই কিটোজেনিক ডায়েট থাকলে আপনার কিন্তু এই কার্বোহাইড্রেটটা কমাতে হবে। সুতরাং যারা কিটোজেনিক ডায়েটের স্বপ্ন দেখছেন বা চিন্তা করছেন, তাদের বুঝতে হবে যে আমরা শর্করার খুবই খেতে পারবো না। কতটুকু খাওয়া যাবে? 5 to 10%। নর্মালি খেতে পারতেন 45 to 60%, কিন্তু এখানে 5 to 10% খাবেন। আর প্রোটিনটা খুব একটা রেস্ট্রিকশন নাই, প্রোটিন 10 to 20% কিটোজেনিক ডায়েটে। নর্মালি আমরা 10 to 35% ম্যাক্সিমাম প্রোটিন আমরা খাই, বিভিন্ন শরীরের উপরে ডিপেন্ড করে। তো সেটা হলো গিয়ে একটু রেস্ট্রিকশন 10 to 20%। এই তিনটা, তার মানে আপনি এই প্রোটিন বেসড, এটা হলো ফ্যাট বেসড খাওয়া, কিটোন বডি তৈরি করবে জ্বালানি হিসাবে। তো যাই এই মূল ইনফরমেশনের পরে তারপর আমি এখন আসছি যে কী কী খাওয়া খেতে পারবেন আপনি কিটোজেনিকে, এবং সাধারণত কী কী খাওয়া, এটা ডিপেন্ড করবে আপনি কোন পৃথিবীর কোন কর্নারে আছেন, কোন দেশে, কোন কন্টিনেন্টে থাকেন, সেখানে কী কী অ্যাভেলেবল। তো মেনলি মোটামুটি ফ্যাট বেসড খাওয়াতে কিটোজেনিক ডায়েটের মেন খাওয়া হলো গিয়ে ফ্যাটি ফিশ, যেটা ওটা খুব ভালো জিনিস, কারণ ফ্যাটি ফিশ
ওমেগা 3 ফ্যাটি আছে, ভালো ফ্যাটগুলো আছে, ফ্যাটি ফিশ। তো ফিশের মধ্যে বিদেশে যা দেখলাম যে স্যামন, সার্ডিন, হ্যারিং, ম্যাকারেল, ট্রাউট, কিছু টুনা, এরা। আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ ইন্ডিয়া যারা বাংলা ভাষাভাষী, আমরা যারা মাছ খাই, মাছ খানেওয়ালা যারা, তাদের জন্য ইলিশ মাছ, রূপচাঁদা মাছ, এদেরও খুব আমার প্রিয়, এবং এটা পেলেই হলো আর কি, ভাজা রান্না সবই একই, খুবই ভালো লাগে। তা ইলিশ গেল, রূপচাঁদা গেল, পাবদা, কাতলা, মাগুর মাছ, এই মাছগুলো পরে ভালো মোটামুটি ফ্যাটি ফিশ হিসাবে যত ইচ্ছা খাওয়া যাবে। আর খাওয়া যাবে কি, মিট বেশি খাওয়া যাবে, মাংস, যে 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 মাংস রান্না পছন্দ করে আর কি, তো মিট বেশি খাওয়া যাবে। ডেয়ারি প্রোডাক্টস মানে দুধ এবং দুধ জাতীয় খাদ্য যত, সেগুলো খাওয়া যাবে। আর খাওয়া যাবে কি, বাটার্স, অয়েলস। বাটার আর অয়েল মোটামুটি আধুনিক যুগে তো প্ল্যান্ট সোর্সে আছে, প্ল্যান্ট অরিজিন, ভেজিটেবল থেকে আসে সয়েল, এই বাটার আর মানে অয়েলটা, তো সেটাও ভালো একটা খবর। আর নাটস অ্যান্ড সিডস, নাটস মানে যত রকম বাদাম থাকতে পারে সেগুলো, আর সিডস মানে হলো গিয়ে বিচি, যেগুলো ছোটো ছোটো, ওই যে সানফ্লাওয়ার সিড যেমন বিদেশে খুব চলে, তো এইগুলো খুব ভালো, অনেক খাওয়া যাবে। এই জিনিসগুলো আপনি অনেক খেতে পারবেন। কী খেতে পারবেন কম, এটা বাঙালিদের জন্য সবচেয়ে কষ্টকর ব্যাপার হবে, ভাত, রুটি, পাস্তা, আলু, মিষ্টি, রসগোল্লা, চমচম, ক্ষীর, এইসব জিনিস, পায়েস, এইগুলো খুবই কম খেতে হবে আর কি, মিষ্টি দিয়ে যত কিছু বানানো হয়। তো এই আর জিনিসটা বুঝে নিতে হবে কিন্তু। হ্যাঁ, আর ভেজিটেবলের মধ্যে হ্যাঁ ফ্রুটস, ওটাও অনেক খাওয়া যাবে। এটা একটা এই কিটো ডায়েটের আমি দেখলাম যে একটা ড্রব্যাক বা নেগেটিভ জিনিস, যে ফ্রুটস বেশি খাওয়া যাবে না, কারণ ফ্রুটসে অনেক চিনি থাকে। আচ্ছা, ফ্রুটসের যেহেতু খাওয়া যাবে না, ফ্রুটসের সাথে ফ্রুটের যে ভালো জিনিসগুলো সেগুলো আমরা তাহলে বঞ্চিত হচ্ছে আর কি। আর ভেজিটেবলের মধ্যে দেখা গেছে যে যেটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স, যেটাতে সুগার সবচেয়ে কম, সেটাও যথেষ্ট খাওয়া যাবে। যেমন ব্রোকলি আছে, কপি আছে, স্পিনাচ আছে মানে পালং শাক, লেটুস আছে, শশা জাতীয় যত আছে, কদু, কুমড়া, এই জাতীয় যত কিছু আছে। আর বেল পেপার, বিদেশে একটা আছে যে বড় বড় বেশ পেপার, কিন্তু ওইটা চিলি না, কিন্তু মরিচ না, বেল পেপার বলে। বেল পেপার সবুজ, হলুদ, লাল, বিভিন্ন কালার হয়ে থাকে। তো এই জিনিসগুলো যথেষ্ট খাওয়া যাবে। আর খাওয়া যাবে কম সবচেয়ে বেশি, যেটা বাঙালিদের জন্য আমাদের কষ্ট, ওই যে বললাম, মিষ্টি খাওয়া যাবে না, ভাত, এগুলো খুবই কমিয়ে দিতে হবে। তো আপনাকে ওটা রেডি থাকতে হবে যে আপনি এগুলো খাবেন না। এই হলো কেটো ডায়েটের। তাহলে কী কী আমরা খাচ্ছি না খাচ্ছি সেটার বর্ণনা সেটা। এখন ক্যালোরি কম্পোজিশন বললাম যে কত ক্যালোরি কত কোন খাবার থেকে আসতে হবে। আর কিটোজেনিক ডায়েটটা একটা স্পেসিফিক ডায়েট না, কিন্তু কিটোজেনিক ডায়েটটা কয়েকটা মডিফাইড, কয়েকটা ক্লাসে করেছে, কয়েকটা টাইপে করেছে, যাতে সবার বিভিন্ন জন বিভিন্নভাবে অ্যাডপ্ট করতে পারে, সুবিধা হয় সবার। যেমন এপিলেপস, এটা পরে আমি আসবো, ক্লাসিক্যাল কেটো ডায়েট, স্ট্যান্ডার্ড কেটো ডায়েট, মডিফাইড কেটো ডায়েট, অ্যাটকিন্স ডায়েট যেটা আছে, সাইক্লিক কেটো ডায়েট, টার্গেটেড কেটো ডায়েট, তো অনেক রকম আছে। কিন্তু এটা আমি ডেসক্রিপশনে পুরো আমি যাচ্ছি না। এটা কিন্তু ডাক্তারদের সাথে যারা এটাতে এক্সপিরিয়েন্স, তারা কিন্তু এটা ডিটেলস আপনাকে বলবে যে আপনার জন্য কোনটা ঠিক হবে। তবে সাধারণত মোদ্দা কথা যে ক্লাসিক্যাল কিটো ডায়েট যেটা, সেটা খুবই স্ট্রিক্ট, আপ টু 90% ফ্যাট বেসড খাওয়া, এবং সেটা এপিলেপসি ট্রিটমেন্টের জন্য সেটা সবচেয়ে বেশি উপযোগী। আর আপনার আমার জন্য মোটামুটি স্ট্যান্ডার্ড কিটো ডায়েট যেটা, মডিফাইড অ্যাটকিন ডায়েট, এই দুটো মোটামুটি একটু রিল্যাক্স রাখে, যে কার্বোহাইড্রেট ফ্যাটের প্রপোর্শনটা একটু এটা থাকে। আর সাইক্লিক কিটো ডায়েট বলতে বোঝাচ্ছে যে আপনি 5 দিন কিটোজেনিক ডায়েটে থাকবেন, আর 2 দিন আপনি কার্বোহাইড্রেট খাবেন, মনের ইচ্ছা মতো ভাত ডাল খাবেন আর কি। আর টার্গেটেড কিটো ডায়েট, যে দিনের সময় আপনি কোন সময় কার্বোহাইড্রেট খাবেন সেটা ডিপেন্ড করবে, টার্গেটেড কিটো ডায়েট বলে। যে আপনি যখন এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি, তখন আপনি কার্বোহাইড্রেট খাবেন। তো যাক, এটা নিয়ে আর বেশি বিশদ আলোচনা করার দরকার নেই। এখন আসা যাক যে এই কিটো ডায়েটের, আমি তো বললাম যে সবচেয়ে আগে ডক্টর রাসেল উইল্ডার মেয়ো ক্লিনিকের মিনেসোটাতে 1921 সালে এই কিটোজেনিক ডায়েটটা প্রথমে আবিষ্কার করে বাচ্চাদের এপিলেপসিতে ইউজ করা হয়েছে, এবং যথেষ্ট সাকসেসফুল সেটা। ইদানিংও আজও করা হয় সেটা, কিটোজেনিক ডায়েট বাচ্চাদের এপিলেপসি, যেগুলো বিশেষ করে ড্রাগ রেজিস্ট্যান্ট মায়োক্লোনিক বা ইনফ্যান্টাইল সিজার্স। আর 2010 সালে 2010-এ এই কিটোজেনিক ডায়েট বিদেশে কিন্তু অ্যাডাল্ট এপিলেপসিদের জন্য ইউজ করা হচ্ছে, এবং এটার উপকারিতা সেখানে আছে। আর 1970s-এ মানে 1972 সালে এই কিটোজেনিক ডায়েটের পপুলারিটি সবচেয়ে বেশি এক্সপ্লোর করেছে, যে ওজন কমানোর জন্য। কারণ 70-র আগে কিন্তু খাওয়া দাওয়া কম পাওয়া যেত, মানুষজন হেলদি ছিল। 70-র পরে রিসেন্ট কয়েক দশক ধরে মানুষজন একটু ওভারওয়েট, ওবেসিটির প্রবলেমটা মহামারীর মতো দেখা দিচ্ছে। সেই জন্য এই কিটোজেনিক ডায়েটের প্রতিও মানুষের আকর্ষণটা বেড়েছে, এবং সায়েন্টিস্টদের ইন্টারেস্টও বেড়েছে। সুতরাং কিটোজেনিক ডায়েটটা মূলত বিদেশে এখন ওয়েট লস একটা রেজিম হিসেবে খুবই পপুলার। তবে আপনাদের জানতে হবে এটার লিমিটেশনস কী, এটার
কোথায় আপনি উপকৃত হতে পারবেন। কী ক্ষেত্রে আপনি আপনার কিটোজেনিক ডায়েটটা আপনার জন্য না, সেটা হলো কি, একটা হলো প্যানক্রিয়াস প্রবলেম থাকলে, লিভার প্রবলেম থাকলে, থাইরয়েড প্রবলেম থাকলে, থাইরয়েড, লিভার, প্যানক্রিয়াস, গল ব্লাডার এগুলো প্রবলেম থাকলে আপনি খেতে পারবেন না। আর আপনার যদি ক্রনিক কিডনি ডিজিজ একটু সেকেন্ড, থার্ড, ফোর্থ স্টেজ ওই স্টেজে চলে যায় ক্রনিক কিডনি ডিজিজ, সেটা আপনার জন্য না। আপনি যদি ইনসুলিন ব্যবহার করেন ডায়াবেটিসের জন্য, সেটাও আপনার জন্য না। আর ইনসুলিনের ডায়াবেটিস যদি ওরাল পিলস ব্যবহার করেন, যেটা সুগার বেশ কমিয়ে দেয়, সেক্ষেত্রেও আপনাকে এটা সাজেস্টেড না, এটা না খাওয়াই ভালো এগুলোর ক্ষেত্রে। আর একটা ব্যাপার যে আপনি যেহেতু এখানে ফ্রুটস আর ভেজিটেবলস, অনেক ভেজিটেবলস রেস্ট্রিক্ট করে খাচ্ছেন, সুতরাং এখানে অনেকগুলো ডেফিসিয়েন্সি হতে পারে। সেই ডেফিসিয়েন্সিগুলো কিন্তু তাহলে আপনি সাপ্লিমেন্ট হিসেবে খেতে হবে। কী সেগুলো পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার্স, ফোলেট, এগুলো নিউট্রিয়েন্টস অনেক কমতে পারে। আর কিটোজেনিক ডায়েট শুরু করলে আপনি কতগুলো সিমটম কতগুলো হতে পারে, এটাকে বলে কিটো ফ্লু, মানে এটা সাইড এফেক্টস আর কি। সবার হবে না, তবে অনেকের হবে বিভিন্ন প্রপোর্শনে। তো কিটো ফ্লু মানে কি, ইনফ্লুয়েঞ্জার মতো হলে যেমন আপনাদের কতগুলো সিমটম হয়, যেমন মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা, একটু বমি বমি ভাব, ডায়রিয়া, এইসব ক্ষেত্রে এগুলো কতগুলো সাইড এফেক্ট হতে পারে। ফ্যাটিক একটা হতে পারে, যে ফ্লু হলে যেমন মানে শরীরে শক্তি পাওয়া যায় না, খুব দুর্বল লাগে, ফ্যাটিক, সেটাও হতে পারে। তো এটা বলে কিটো ফ্লু। তাহলে কিটো ফ্লু একটা প্রবলেম হলো। আর হলো যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি একটা প্রবলেম হলো। আরেকটা ব্যাপার হলো যে ওই অর্গানসগুলোর আপনার যদি ডিজিজ থাকে, সেটা হতে পারবেন। আরেকটা ব্যাপার হলো যে সেখানে আপনার যদি মনে করেন এটা আসলে খাওয়াটা আমার কাছে মনে হয় একটু এক্সপেন্সিভ বটে, আর সব জায়গায় হয়তো সেই খাবারগুলো পাওয়া নাও যেতে পারে, কারণ এখন তো মেনলি এটা ফ্যাট বেসড আর কি। সাধারণত তো সব জায়গায় পৃথিবীতে ওই শর্করা জাতীয় খাদ্যই সবচেয়ে বেশি পাওয়া যায়, তাই না? ভাত, ডাল, রুটি, পাস্তা, আলু সব কিছু পাওয়া যায়, কিন্তু ওইগুলো কিন্তু আপনি কিনে খেতে হবে। সুতরাং দেখা গেলো যে বেশি দিনের জন্য আপনি মানে সুবিধা হচ্ছে না। সেজন্য এই ডায়েটটাকে বলা হয় যে মোটামুটি শর্ট টার্মের জন্য সাস্টেনেবল, কিন্তু লং টার্মের জন্য সাস্টেনেবল না। আরেকটা ব্যাপার যে কিটো ডায়েট নিয়ে যতগুলো গবেষণা করা হয়েছে, সেগুলো কিন্তু লং টার্মের গবেষণা খুব একটা নাই। সুতরাং আমরা জানি না যে এটা লং টার্ম এফেক্ট কী হতে পারে। তবে শর্ট টার্মে গেন হয় আর কি। 2 বছর পর্যন্ত দেখা গেল, অধিকাংশ রিসার্চ করা হচ্ছে 2 ইয়ার পর্যন্ত। সুতরাং শর্ট টার্মে কী হতে পারে, আপনার ওয়েট লস করতে পারেন, আপনি ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমিয়ে দিলে আপনার অন্যান্য অসুখের পরিমাণ কমে যেতে পারে। আর একটা কথা যেটা নিউরোলজিক্যাল ব্যাপারে আমি বলতে চাই, যে বলেছিলাম যে ডক্টর রাসেল উইল্ডার সে কিটোজেনিকটা মানে ডায়েটটা আবিষ্কারই করেছে 1921 সালে বাচ্চাদের এপিলেপসি ট্রিটমেন্ট করার জন্য। তো উনি আবার 2010 সালেও তো অ্যাডাল্ট এপিলেপসিদের জন্য কিটোজেনিক ডায়েটের ফর্মুলা আছে। আরেকটা জিনিস দেখা যাচ্ছে, রিসেন্টলি স্টাডি করে দেখা গেছে যে কিটোজেনিক ডায়েটটায় যারা থাকেন, তাদের ব্রেনের কতগুলো নিউরোডিজেনারেটিভ ডিজিজ ইনসিডেন্স কমে যায় এবং সিভিয়ারিটি কমে যায়। সেটা হলো গিয়ে অ্যালজাইমার ডিজিজ, পার্কিনসন ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস, এইসব কমে যায়। তো এটা দেখা যাচ্ছে এটা অন্য মেকানিজম একটা আছে, ব্রেনে ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে দিলে এই জিনিসগুলো হয়। নিউরো ইনফ্লামেশন যেটা, সেই জিনিসটা সেলস কোষগুলোতে কমে যায় এবং রিজেনারেটিভ প্রসেসটা স্লো ডাউন হয়ে যায়। তো সেটা কিটোজেনিক ডায়েটের একটা মানে উপকারিতা, যেটা রিসেন্টলি খুব আবিষ্কার হচ্ছে। পুরোটা এখনও জানা যায়নি, তবে এটা আমার মনে হয় ভবিষ্যতে এটা একটা কাজে যেতে পারে। সুতরাং কিটোজেনিক ডায়েটটা আমার কাছে আমাকে মেডিকেল ডায়েট মনে হয়, যে এটা আপনার একটা কিছু কিছু মেডিকেল ক্ষেত্রে খুবই উপকারী হচ্ছে। আর আপনার জন্য শর্ট টার্মে যদি আপনি ওজন কমাতে চান, 6 মাস, 1 বছর, 2 বছর, তবে আমার মনে হয় যে এটা শর্ট টার্মের গোলই আপনাদের করা উচিত। তারপরে 6 মাস, 1 বছর, 2 বছর পর ওজন কমলে আপনি কীভাবে মেনটেন করবেন, সেই প্ল্যানটা আগে থেকে করে রেখে কিটোজেনিক ডায়েটেই প্রবেশ করা ভালো। আর আপনারা আদারওয়াইজ সুস্থ, যাদের জাস্ট ওভারওয়েট এবং ওবেসিটি, তাদের জন্য আপনারা জাস্ট একটা লাইসেন্স নিউট্রিশনিস্ট, যারা লাইসেন্সড ডায়েটিশিয়ান, তাদের উপরে ভরসা করতে হবে, তাদের সাথে আলাপ করতে হবে। আপনার প্রাইমারি ফিজিশিয়ান যে আছে, আছেন যে তার সাথে একটু আলাপ করবেন, অল্প কিছু করলেই চলবে। আর আপনাদের যাদের অন্যান্য মেডিকেল কন্ডিশন আছে, যেখানে আপনাদের হয়তো স্পেশালিস্টের শরণাপন্ন হতে হবে, আর আপনাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব যাদের এপিলেপসি আছে, সিআরজি জ্বর আছে, তাদেরকে যদি কিটোজেনিক ডায়েটের পরামর্শ দেন বা আপনারা চিন্তা করেন, তাহলে অবশ্যই অভিজ্ঞ নিউরোলজিস্ট, যারা এই ব্যাপারে এক্সপিরিয়েন্স, ফিজিশিয়ানস এই ব্যাপারে এক্সপিরিয়েন্স, যারা ডায়েটিশিয়ান, তাদের শরণাপন্ন হতে হবে। বিদেশে আমরা অ্যাটলিস্ট তাই করি, এবং আমার মনে হয় দেশেও এখন বিভিন্ন স্পেশালিটি বেড়েছে, সুতরাং সেটা সেভাবেই করা উচিত। এখন আসা যাক যে আমি তো মোটামুটি সবই বললাম। এখন যে জিনিসটা বাদ গিয়েছে নাকি, মোটামুটি তেমন বাদ যায়নি, তবে আরও দুটো জিনিস যেটা আমি আগে বলিনি, যে
কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট ডিজিজ এবং ব্লাড ভেসেলসের ডিজিজের উপরে কিটোজেনিক ডায়েটের ইফেক্টটা কী, এই ইফেক্টটা এখনও স্পষ্ট হয়নি যে এটা কি ভালো ইফেক্ট পড়ে না খারাপ ইফেক্ট পড়ে। এখানে কতগুলো চেঞ্জ হয় মানে কিটোজেনিক ডায়েটে থাকলে। লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটা ব্যাড কোলেস্টেরল বলি আমরা, এলডিএল যেটা বলা হয়, ব্যাড তো বলা উচিত না, সবই কাজের জিনিস, যেটা হার্টের অসুবিধা হয়, এলডিএল সেটা বেড়ে যায়। অ্যাপোলিপোপ্রোটিন একটা কমপ্লেক্স আছে, ফ্যাট প্রোটিন কমপ্লেক্স, সেটাও বেড়ে যায়। তো এলডিএল আর অ্যাপোলিপোপ্রোটিন যদি বেড়ে যায় তাহলে দেখা গেল কার্ডিওভাস্কুলারের জন্য এটা সুবিধার জিনিস না, এতে কার্ডিওভাস্কুলার প্রবলেম হবে, আপনার হার্টের প্রবলেম, ব্লাড ভেসেলসের প্রবলেম হবে। অন্যদিকে দেখা যায় কিটোজেনিক ডায়েটে আবার ট্রাইগ্লিসারাইড কমে যায় এবং এইচডিএল যেটা গুড কোলেস্টেরল, যেটা খুব কাজের কোলেস্টেরল, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, সেই দুটো বেড়ে যায়। সেই দুটো বেড়লে কিন্তু আপনার কার্ডিওভাস্কুলার উপকারিতা হয়। সুতরাং আপনার জন্য কোনটা হবে এটা এখনও গবেষণা করে ওইভাবে জানা যায়নি, ভবিষ্যতে হয়তো আমরা জানতে পারবো কার জন্য এটা হার্টের ব্লাড ভেসেলের জন্য উপকারী হবে না হবে। এখন পর্যন্ত এটা হাফ অ্যান্ড হাফ, কিছু কিছু সায়েন্টিস্ট বলে না এটা ভালো হার্টের জন্য, কিছু বলে খারাপ। তো এখানে আমি ওটা নিয়ে বেশি আলাপ করতে চাই না, আরও আমাদের স্টাডি দরকার। আর একটা ব্যাপার আছে যে ক্যান্সারের উপরে কিটোজেনিকের সাথে ক্যান্সারের একটা সম্পর্ক আছে। কিছু কিছু স্টাডিতে দেখা গেছে যে কিটোজেনিক ডায়েটে থাকলে ক্যান্সারের স্প্রেডটা মানে ক্যান্সারের গ্রোথটা কমে যায়। আবার কিছু কিছু স্টাডি করে দেখা গেছে এখানে যে ক্যান্সারের গ্রোথটা কমে গেছে, প্রাইমারি টিউমারের গ্রোথটা কমেছে, যেখানে আপনার অরিজিনাল টিউমারটা ছিল সেটার গ্রোথ কমে গেছে, কিন্তু মেটাস্ট্যাটিক মানে স্প্রেডটা বেশি হয়েছে। এবং এটা কীভাবে বোঝা গেছে, এটা মাইস মডেলে, মানে মানুষের উপরে তো এটার গবেষণা ওইভাবে করাটা হয়নি বা এটা এথিক্যাল না খুব একটা। তো মাইসের উপর করে দেখা গেছে যে এটা টিউমারের মেন গ্রোথটা, যে প্রাইমারি টিউমারের গ্রোথটা কমিয়ে দিয়েছে, কিন্তু স্প্রেড যেটা মেটাস্ট্যাটিক লাংসের যে নডুলসগুলো ছড়ানোর স্প্রেডটা বেশি হয়েছে। সুতরাং ওটা তো আমরা এই কার্ডিওভাস্কুলার, আমার কাছে মনে হয় যে কার্ডিওভাস্কুলার ডিজিজের মতো আমরা বুঝতে পারছি না যে এটা কি ভালো হবে না খারাপ হবে। তবে ভবিষ্যতে আরও স্টাডি হলে ক্লিয়ার হবে জিনিসটা। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের টিউমার ক্যান্সারের এটা ট্রিটমেন্ট হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের হার্টেরও ট্রিটমেন্ট হতে পারে। তবে কার জন্য কী হবে সেটা আমাদের স্টাডি করে বের করতে হবে। তো এই তো মোটামুটি আমি কিটোজেনিক সম্বন্ধে বললাম। আমার কাছে মনে হয় যে কিটোজেনিক ডায়েটটা তার মানে কঠিন এবং এটা মেনটেন করা কঠিন, এবং আমাদের বাঙালিদের জন্য এই কিটোজেনিক ডায়েটটা মেনটেন করতে গেলে আপনাকে আগে থেকে একটু ডিটারমাইন হয়ে নামতে হবে যে আপনি কী কী খেতে পারবেন না। আর যেহেতু এটা এত বেশি দিন ধরে ওই স্ট্রিক্ট রুলে থাকা যায় না, সাধারণত মানুষ আমরা সেটা তাহলে শর্ট টার্মের গোল করেই আপনাদের নামতে হবে। এবং আপনি যদি সেরকম ডিটারমিন থাকেন, হোয়াই নট, কিটোজেনিক ডায়েটটা আপনার জন্য উপকারে আসতেও পারে, কিন্তু ওই লিমিটেশনগুলো আপনার মনে রাখতে হবে। তো আজকে এটা বলেই আমি আমার পর্বটা শেষ করছি। পরবর্তী পর্ব পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিজেদের খেয়াল করবেন, পরিবারের